হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে চ্যাপ্টার আলোচনা করব বা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে সোশিওলজির ফার্স্ট চ্যাপ্টার দ্য ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান সোসাইটি, ক্লাস 12-এর, অর্থাৎ ভারতীয় সমাজে জনসংখ্যার পরিকাঠামো বলে বাংলা বইটাই রয়েছে। এবারে স্টুডেন্টস মনে রাখবে তোমরা যে ডেমোগ্রাফি চ্যাপ্টারটা নিয়ে আমি দেখি যে প্রায় তোমরা একটু ভয়ভীতি থাকে। দেখো ডেমোগ্রাফি যে ব্যাপারটা এটা অত্যন্ত সহজ এবং এটা কিছু কনসেপ্টস কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো ফার্স্টে আমরা দেখব ডেমোগ্রাফি বলতে আমরা কি বুঝি। ডেফিনেশনটা যদি দেখি আমরা দেখবে লেখা রয়েছে ডেমোগ্রাফি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন which includes study of changes in population size, composition and its distribution. That means demography is a scientific study. এই যে ডেমোগ্রাফি, ডেমো মানে হয়েছে তোমাদের জনগণকে বোঝায়, ডেমো মিন্স পিপল অ্যান্ড গ্রাফি মিন্স স্টাডি, অধ্যয়ন করা। তাহলে ডেমোগ্রাফি এই দুটো শব্দকে যদি আমরা একসাথে জোড়া দিই তাহলে আমরা পাচ্ছি ডেমোগ্রাফি কামস ফ্রম টু গ্রিক ওয়ার্ডস, একটা হচ্ছে ডেমোস আর একটা হচ্ছে গ্রাফি। ডেমো মানে হচ্ছে পিপল অ্যান্ড গ্রাফি মানে হচ্ছে সায়েন্স বা স্টাডি। অর্থাৎ ডেমোগ্রাফি হয়েছে এমন একটা সায়েন্টিফিক স্টাডি যেখানে আমরা হিউম্যান পপুলেশন সম্পর্কে জানি, যেখানে আমরা যে আমাদের যে পপুলেশন চেঞ্জ হচ্ছে, বাড়ছে, কমছে বা স্ট্যাটিক রয়েছে, কেন হচ্ছে, কেন সেই কারণগুলো কিন্তু আমরা ডেমোগ্রাফিতে, আমরা ডেমোগ্রাফি নিয়ে যারা আলোচনা করে তো এখানে আমরা দেখি, সেই সাবজেক্টে আমরা দেখি যে মানুষেরা যারা ডেমোগ্রাফি নিয়ে, যারা হিউম্যান পপুলেশন নিয়ে স্টাডি করে তাদেরকে আমরা বলছি ডেমোগ্রাফিস্ট। তাদেরকে আমরা কি বলছি? ডেমোগ্রাফিস্ট। এবার দেখো আর ডেমোগ্রাফি বলতে আমরা দেখছি যে ডেমোগ্রাফি আমাদের জন্য একটা মেজর রোল প্লে করছে। কি রোল প্লে করছে সেই সম্পর্কে কেন আমরা জানবো, তার কারণ হয়েছে আমরা যদি আমাদের পপুলেশনটাকে না জানি, যে কোনো দেশ যদি তার পপুলেশনটা কি আছে, তার পপুলেশনের কোয়ালিটিটা কি আছে, কোয়ান্টিটিটা কতটুকু আছে, কি কি ঘাটতি আছে বা কি কি দ্য স্ট্রং পয়েন্টস, হোয়াট আর দ্য স্ট্রং পয়েন্টস, হোয়াট আর দ্য positive factors of my population or what are the negative factors of my population, that should be very well known to the government of a country, that should be well known to the demographist of the country. তাহলে এটা কি হয়, আমাদের দেশ চালানোর জন্য এটা খুব সহায়তা করে। এবার দেখো ইউজেস অফ ডেমোগ্রাফিক ডেটা। আমাদের ডেমোগ্রাফিক ডেটাটা, যে ডেমোগ্রাফিক থেকে যে আমরা জনসংখ্যা কাউন্ট করে কি আমরা পাই, জনসংখ্যা কাউন্ট করে যেটার থেকে আমাদের হয়, যা আমাদের হেল্প হয়, এটা হচ্ছে অ্যানালাইজ দ্য প্যাটার্নস অ্যান্ড ট্রেন্ডস রিলেটেড টু হিউম্যান রিলিজিয়ন, ন্যাশনালিটি, এডুকেশন অ্যান্ড এথনিসিটি। অর্থাৎ আমার দেশের পপুলেশন কোন রিলিজিয়নে আছে, তার ন্যাশনালিটি, তারা কি সবাই ইন্ডিয়ান না অন্যান্য কান্ট্রির লোকেরা আমার দেশে বেশি আছে, আমার দেশের মধ্যে জনগণ কি ইয়াং স্টেজে বেশি পড়ছে নাকি ওল্ড এজ স্টেজে বেশি আছে নাকি চিলড্রেন বেশি আছে, এই সমস্ত ব্যাপার সমস্ত কিছু কিন্তু আমরা ডেমোগ্রাফিক ডেটা থেকে পাই। তাছাড়া আমরা ডেমোগ্রাফি ডেটা থেকে কি পাই, ডেমোগ্রাফিক ডেটা থেকে আমরা তাছাড়া আমাদের এডুকেশন লেভেলটা পাই, যে আমাদের দেশে ড্রপ আউট কতজন রয়েছে, আমাদের দেশে গ্র্যাজুয়েটস কতজন রয়েছে, আমাদের দেশে স্কুল গোয়িং স্টুডেন্টস কতজন রয়েছে বা স্কুল কমপ্লিট করেছে এরকম জনসংখ্যা কতজন রয়েছে, সেই সম্পর্কে আমাদের ইনফরমেশন আমরা কোথায় থেকে পাই, ডেমোগ্রাফিক ডেটা থেকে পাই। Estimates are the reliable standards for judging the accuracy of the census information. এবার দেখো এখানে একটা শব্দ আমি বললাম সেন্সাস, সেই সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো। আমাদের দেশে সেন্সাস ক্যালকুলেশন যখন হয় আমরা প্রায়ই দেখি আমাদের বাড়ি ঘরে এসে আমাদেরকে সেন্সাস ক্যালকুলেট করে, গভর্নমেন্ট অফিসিয়ালসরা আসেন এবং জিজ্ঞেস করেন যে বাড়ি ঘরে কতজন আছে, কোনো ডেথ বা কোনো নিউ বার্থ, তারপরে এডুকেশন স্ট্যান্ডার্ডস কি রয়েছে, এভরিথিং আমাদের কিন্তু নোট ডাউন হয় এবং সেন্সাসকে ধরা হয় ইট ইজ দ্য মোস্ট রিলায়েবল ডাটা অফ আওয়ার কান্ট্রি। ওকে, রিলায়েবল যেটা আমরা কোথায় পাই, সেন্সাসে পাই। এস্টিমেটস অফ দ্য ফার্স্ট সাইজ অফ পপুলেশন, সাইজ অ্যান্ড ফ্লো অফ পপুলেশন, তার উপরে ডেমোগ্রাফিক ডেটা আমাদের পপুলেশন সাইজটাকে এবং দ্য ফ্লো অফ পপুলেশনকে বুঝতে সহায়তা করে। ফ্লো অফ পপুলেশন মানে যে আমার দেশের পপুলেশনটা কোন দিকে যাচ্ছে,
এইটা কি ডিপেন্ডেন্সি হয়ে যাবে, যে অর্থাৎ বৃদ্ধ লোকেরা আমার পপুলেশনে বেশি হয়ে যাবে, নাকি আমরা দেখব যে আমার এখানে যে ছোট বাচ্চারা বেশি আছে সেখানে পপুলেশনটা গিয়ে চলছে, বা মাঝখানের যে আমাদের ইয়াং পপুলেশন যেটাকে আমরা বলি সব থেকে যাদের মধ্যে কর্মক্ষমতা বেশি রয়েছে তাদের মধ্যে ঘাটতি হয়ে যাচ্ছে, না আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ বিদেশে চলে যাচ্ছে, আমাদের পপুলেশনটা কোন দিকে যাচ্ছে সেইটা কিন্তু আমাদের ডেমোগ্রাফিক ডেটা বুঝতে সহায়তা করে। নেক্সট দেখো, দেয়ার আর টু টাইপস অফ ডেমোগ্রাফি। ঠিক আছে, টু টাইপস অফ ডেমোগ্রাফি আছে, একটা হচ্ছে ফর্মাল ডেমোগ্রাফি, অ্যানাদার ইজ সোশ্যাল ডেমোগ্রাফি। ফর্মাল ডেমোগ্রাফি কি? ফর্মাল ডেমোগ্রাফি হয়েছে ফর্মাল বা আমরা বাংলায় যেটাকে প্রথাগত জনতত্ত্ব বুঝি সেটা হলো সেখানে আমরা কোয়ান্টিটি নিয়ে বেশি ডিটারমাইন করি, কোয়ান্টিটি, যে আমার কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে আমার কতজন পপুলেশন রুরাল এরিয়াজে আছে, গ্রামে কতজন আছে, আরবান এরিয়াজে কতজন পপুলেশন আছে, রুরাল থেকে আরবানে চলে গেছে এমন পপুলেশন কতজন আছে, তার মানে সব কিছু কিন্তু এখানে ফর্মাল ডেমোগ্রাফি হচ্ছে উই আর ডিলিং উইথ নাম্বারস। এখানে আমরা কি নিয়ে ডিল করছি? এখানে আমরা নাম্বারস নিয়ে ডিল করছি। এটাকে আমরা কোয়ান্টিটেটিভ ডেটাও বলি, কোয়ান্টিটেটিভ ডেটা, তার মানে হচ্ছে countable. The data which is countable is called as quantitative data, and formal demography deals with quantitative data. Next আমরা দেখছি another type of demography is social demography বা সামাজিক জনতত্ত্ব। তাহলে দেখো social demography অর্থাৎ যেখানে সামাজিক social causes, economic causes, political aspects of population এইগুলো সব কিছু আমরা জানি, অর্থাৎ এখানে ডেটাটা হয়েছে কোয়ালিটেটিভ ডেটা। এখানে ডেটাটা কি? কোয়ালিটেটিভ ডেটা। এবারে ধরো আমি তোমাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একটা এরিয়াতে আমি দেখলাম যে 100 জন মানুষ, এখানে 100 জন ছেলেরা আছে বা 200 জন ছেলেরা আছে যারা আনএমপ্লয়েড। ওকে, so this is what? This is formal demography I am giving you, or the quantitative data. যে the number is 200, 200 জন বা 100 জন ধরো যেটাই নিচ্ছ, এই কটা ছেলে পুলে আছে এখানে যে এরা হয়েছে আনএমপ্লয়েড, তাদের কর্মসংস্থান হয়নি। তাহলে এইটা হয়ে গেল কি? ফর্মাল ডেমোগ্রাফি। এখানে বিকজ এখানে আই এম ডিলিং উইথ নাম্বারস, দ্য নাম্বার ইজ 200। এবার আমি দেখলাম যে এই যে ছেলেগুলোর কেন তোমার কর্মসংস্থান হয়নি, কেন এরা আনএমপ্লয়েড, হোয়াট আর দ্য রিজনস, কেন এই ধরনের চেঞ্জেস এখানে আছে যে অন্যান্য মানুষের কর্মসংস্থান রয়েছে কিন্তু এদেরই হয়নি। এই যে চেঞ্জেসগুলো আমি দেখব, এই যে রিজনসগুলো আমি বের করব, these are all qualitative data and called as social demography. These are all qualitative data and called as social demography. তাহলে আমরা প্রথমেই বুঝে নিলাম যে ডেমোগ্রাফি মানে কি, ডেমোগ্রাফির how many types of demography are there. তোমাদের বইয়ে বা তোমাদের সিলেবাসে only 2 types are given, অন্যান্য টাইপস আরও রয়েছে, it is not there in your syllabus. তো ফর্মাল ডেমোগ্রাফি দেখলাম আমরা, সোশ্যাল ডেমোগ্রাফি দেখলাম। ফর্মাল ডেমোগ্রাফি ডিলস উইথ নাম্বার, সোশ্যাল ডেমোগ্রাফি ডিলস উইথ কোয়ালিটেটিভ, যেমন social changes, economic changes, political changes, all these things are sphere of social demography. We have also discussed about the importance of demography. Now এবারে আমরা ইম্পর্টেন্ট একটা জায়গাতে যাচ্ছি, এটা হয়েছে ম্যালথুসিয়ান থিওরি অফ হিউম্যান পপুলেশন। এইটা সব থেকে ইম্পর্টেন্ট একটা থিওরি, ম্যালথুসিয়ান থিওরি অফ হিউম্যান পপুলেশন। দেখো, দিস থিওরি ইজ বিন গিভেন বাই রবার্ট মালথুস। ওকে, দিস থিওরি ইজ গিভেন বাই থমাস রবার্ট ম্যালথুস। কে দিয়েছে থিওরিটা? রবার্ট থমাস ম্যালথুস। রবার্ট থমাস ম্যালথুস একদম সুন্দর করে চার্ট হিসেবে দেখো তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। এখানে রবার্ট ম্যালথুস বলেছেন যে আমাদের পপুলেশন গ্রোথ আর ফুড প্রোডাকশন ইজ নট সেম। আমাদের পপুলেশন গ্রোথ আর ফুড প্রোডাকশন ইজ নট সেম। পপুলেশন গ্রোথটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে আজকে 2 জন, কালকে 4 জন, তারপরের দিন 8 জন, 16 জন, ওইভাবে। মিন্স you will find some families have 1 child,
some families have 2 child, some families have more than 2 children, okay, 4 children, 8 children, তাহলে এটার কোনো ঠিক নেই। তাহলে আমাদের যে পপুলেশন গ্রোথটা যে 2 থেকে 4 হবে, 4 থেকে 6 হবে, 6 থেকে 8 হবে, 2 করে বাড়বে, তার কোনো কারণ নেই। সো পপুলেশন গ্রোথ ইজ জিওমেট্রিক প্রোগ্রেশন, সেটার মধ্যে আমি কিছু কন্ট্রোল করতে পারছি না। আর এদিকে বলছে ফুড প্রোডাকশনটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ছে, অর্থাৎ 2 এর পরে 4 পরে 6, 2 করে বাড়ছে। তার মানে এটার একটা প্যাটার্ন আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে একটা প্যাটার্ন আছে, whereas পপুলেশন গ্রোথটা জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ছে। কিছু কিছু কান্ট্রিজে খুব হাই পপুলেশন থাকে, কিছু কিছু কান্ট্রিজে লো পপুলেশন থাকে, তো এগুলো আমরা জানি। তো এই কারণে যেহেতু আমাদের পপুলেশন গ্রোথ এবং ফুড প্রোডাকশন এই দুটো ইকুয়াল না, তাহলে আমাদের সোসাইটিতে কি হয়ে যাচ্ছে, এখানে একটা ডিসইকুইলিব্রাম হয়ে যাচ্ছে, একটা অস্থায়ী পজিশনে আমরা চলে আছি। কেননা এখানে পপুলেশনের সঙ্গে ফুড সাপ্লাইটা ম্যাচ করছে না। ঠিক আছে, তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি এখানেও। দেখো তোমার বাড়িতে ধরো আজকে কোনো একটা অনুষ্ঠান আছে, ধরো তোমার জন্মদিন আছে, সেইখানে তুমি খাবার রান্না করেছো 100 জনের জন্য। ঠিক আছে, তুমি রান্না করেছো 100 জনের জন্য আয়োজন করেছো। এইখানে যদি 200 পিপল এসে পড়ে, তাহলে অবভিয়াসলি তোমার কি হবে, এখানে ফুড শর্টেজটা কিন্তু হয়ে যাবে। সিমিলারলি আমাদের সোসাইটি ধরো বহন করতে পারে শুধু 1000 লোক, এইখানে আমাদের ফুড সাপ্লাইও আছে 1000 লোকের জন্য, এইখানে এসে পড়লো 5000 পিপল, দেন দেয়ার উইল বি ডিসইকুইলিব্রাম ইন দি সোসাইটি অ্যান্ড পভার্টি অ্যাকর্ডিং টু মালথুস। According to Malthus, this is one of the prime reasons of poverty in any society. দরিদ্রতার একটা প্রধান কারণ হয়েছে এই যে আমাদের জনসংখ্যার নিয়ন্ত্রণ নেই। এবার রবার্ট মালথুস has also given us how to correct this, how to correct বা কিভাবে কারেকশন আবার হয়ে যায়। উনি বলছেন যে পজিটিভ চেকসের কথা বলেছে কিছু, আবার প্রিভেন্টিভ চেকসের কথা বলেছে। পজিটিভ চেকস মানে বলছে নেচার, প্রকৃতি নিজেই এই পপুলেশনটাকে চেক করে নেয়। যেমন কি ধরো একটা আর্থকুয়েক হলো বা ফ্লাড হয়ে গেল, কোনো একটা মহামারী হয়ে গেল, সেখানে মানুষ অনেকজন মরে গেল। সো দি অ্যাকর্ডিং টু মালথুস, আমি বারবার বলছি এটা আমার কথা নয়, এটা মালথুসের কথা, এটা সেটা থিওরির কথা। উনি বলছেন যে এগুলি হয়েছে পজিটিভ চেকস এবং নেচার দ্যাট মিনস ইট ইজ আ ন্যাচারাল ওয়ে অফ কন্ট্রোলিং দ্য পপুলেশন। প্রকৃতি নিজে থেকে যখন দেখছে যে আর হচ্ছে না, এখানে আর ধারণ ক্ষমতা পৃথিবীর নেই, তখন কি করে বিভিন্ন ওয়েজে লাইক আর্থকুয়েক, এপিডেমিক্স দ্যাট মিনস মহামারী, বা ধরো খরা হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, এক্সেট্রা এক্সেট্রা, দিজ আর দ্য ওয়েজ হাউ পপুলেশন ইজ কন্ট্রোল। সেকেন্ড ইজ দ্যাট প্রিভেন্টিভ চেকস। প্রিভেন্টিভ চেকসে কি আছে, প্রিভেন্টিভ চেকসে আমরা দেখছি যে লেট ম্যারেজ করতে পারে। মালথুস বলছে যদি তুমি লেট ম্যারেজ করো তাহলে অবভিয়াসলি পপুলেশনটাকে কন্ট্রোল করা যাবে। সেলিব্রেসি বা সেলফ রেস্টেন, বা আমি ফ্যামিলি প্ল্যানিং করলাম, বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যানিং রাখার জন্য বিভিন্ন ধরনের মেথডস আছে আমাদের, ওইগুলো যদি আমি নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি, ইফ ইউ অ্যাপ্লাই ইট ইন দ্য সোসাইটি অ্যান্ড দেয়ার আর স্ট্রিক্ট রুলস, ওকে, দেন দিজ আর দ্য প্রিভেন্টিভ ওয়েজ। এইভাবে কিন্তু আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে মালথুস থিওরি আমি ছোট্ট করে আবার বলে দিচ্ছি, দেয়ার আর 2 ওয়েজ। ফার্স্ট পয়েন্টে মালথুস বলছে যে পপুলেশন গ্রোথ হচ্ছে জিওমেট্রিক ওয়েতে, আর ফুড প্রোডাকশন বাড়ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। এই দুটোর কারণে আমাদের কি হচ্ছে, দেখো ডিসইকুইলিব্রাম ইন দি সোসাইটি। তারপরে মালথুস দুটো কারণ ওয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে এটাকে আমরা কারেক্ট করতে পারবো। একটা হচ্ছে পজিটিভ চেকস আর একটা হচ্ছে প্রিভেন্টিভ চেকস। পজিটিভ চেকসে আমরা দেখছি ন্যাচারাল ওয়ে আছে, যেরকম আর্থকুয়েক, এপিডেমিক্স, ওয়ার্স এক্সেট্রা। এবং প্রিভেন্টিভ চেকসে দেখছি লেট ম্যারেজ, সেলিব্রেসি, বা ধর আমি ফ্যামিলি প্ল্যানিং করলাম, হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং আমরা নিজে থেকে মনে করলাম যে নো উই উইল ডু ফ্যামিলি প্ল্যানিং, উই উইল নট ইনক্রিজ দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি। সো দিস ইজ ওয়ান ওয়ে we can do the Malthusian theory, সেটা বলেছে। Malthusian theory was criticized কেন? ফার্স্ট ক্রিটিসিজমে দেখিয়েছে মালথুস যে কথাটা বলে গেছেন যে পপুলেশন এইভাবে বাড়বে, ফুড এইভাবে বাড়বে, জিওমেট্রিক প্রোগ্রেশন অ্যান্ড অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কিন্তু দেখা গেছে ইউরোপিয়ান কান্ট্রিজে, ইন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ দ্য গ্রোথ প্যাটার্ন অফ দ্য পপুলেশন শোড ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য লেট 19th and early 20th century। এখানে কিন্তু মালথুসের থিওরিটা কাজ করেনি। সেকেন্ড আমরা দেখছি লিবারেল অ্যান্ড মার্কসিস্ট স্কলার যারা রয়েছে ওরা কিন্তু ক্রিটিসাইজ করেছে
যে বলছে যে উনি বলছেন যে পভার্টি হয়েছে পপুলেশন গ্রোথের কারণে, এই পয়েন্টটাকে খুবভাবে ক্রিটিসাইজ করেছে। এরা বলেছেন যে পভার্টির কারণ হয়েছে, এখানে বিভিন্ন ফ্যাক্টরস আছে কেন পভার্টি থাকে একটা দেশে, ইট ইজ নট অনলি বিকজ অফ পপুলেশন গ্রোথ। তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। প্রথম পর্ব তোমাদের দ্য ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান সোসাইটির ফার্স্ট ক্লাসটা এখানেই আমি শেষ করছি। সেকেন্ড পর্বে অন্য একটা থিওরি নিয়ে আবার দেখা হবে।